নমস্কার। গল্পকথক মিতার পরিবারে আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। তো চলো বন্ধুরা, আজকের গল্পপাঠ শুনে নেওয়া যাক। আজ আমি পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত কেয়া ছোট গল্পটি। বয়সে বড় হলেও সিগারেটটা তার সামনাসামনি ধরায় না। একটু আসছি বলে বেরিয়ে যায় বাইরের গোল বারান্দায়। থেকে থেকে দক্ষিণের হাওয়ায় গন্ধটা ঠিকই পায় জয়ন্ত। সে গন্ধটা আরো খারাপ লাগে যখন তারপরে একেবারে মুখের সামনে এসে বসে রামপদ। সিগারেটের ধোঁয়ার গন্ধ তত বিশ্রী লাগে না, কিন্তু ঠোঁটের পোড়া তামাকের গন্ধে কেমন গা বমি বমি করতে থাকে। হঠাৎ করে মস্ত একটা পানের ডিবে খুলে তা থেকে রামপদ একসঙ্গে একেবারে গোটা 2 পান মুখে পুরে দেয়। এমন হাঁ করে যে জয়ন্ত ভাবে ওর আলজিভটা পর্যন্ত বুঝি দেখা যাচ্ছে। ভয়ঙ্কর অস্বস্তি লাগে। খামোখাই চিড়িয়াখানার হিপোটাকে তার মনে পড়ে যায়। তার অর্থ এই নয় যে আকারে প্রকারে রামপদ হিপোর মতো অতিকায়, বরং জয়ন্তর মতোই তার লম্বা রোগাটে চেহারা। আসলে অতিকায় হচ্ছে তার বাপ তারাপদ মল্লিকের ব্যবসা। হাওড়ার গোটা 3 মেশিন টুলস কোম্পানির তিনি মালিক। অতএব সঙ্গত কারণেই ক্লাস 7-এ বার 3 ফেল করে পাড়ার স্কুল কলেজ যাত্রিনী মেয়েদের ছবি তুলবার জন্যে ক্যামেরা কিনেছিল রামপদ। কিছুদিন চলেছিল ভালোই, তারপর হঠাৎ একদিন একটি রুক্ষ মেজাজের মেয়ে তার গালে একটা চর বসিয়ে দিলে। তা থেকে নারী জাতি সম্পর্কে একটা নিদারুণ বৈরাগ্যে তার মন ভরে গেল। যোগাভ্যাস করার জন্যে হাতিবাগানের এক তান্ত্রিকের আড্ডায় সে নিয়মিত যাতায়াত শুরু করল। বাপ তারাপদ মল্লিক আফিংয়ের নেশায় আধ বোঝা চোখে কিছুদিন সেটা লক্ষ্য করলেন। সাধনার পথে রামপদ যখন অনেকখানি এগিয়েছে, তখন প্রায় বিনা নোটিশেই একটা বিকট চেহারার ময়ূরপঙ্খী মোটরে চাপিয়ে বিয়ে দিতে নিয়ে গেলেন ছেলেকে। সে আজ 10 বছরের কথা। এর মধ্যে একেবারে নিরীহ ভালো মানুষ হয়ে গিয়েছে রামপদ। 2-3টি ছেলে মেয়ে হয়েছে। নিজের স্ত্রী সম্পর্কে সে অত্যন্ত শ্রদ্ধান্বিত হয়েছে এবং বাপের ব্যবসা দেখাশোনা আরম্ভ করেছে। সেই সঙ্গে তার আরও মনে হয়েছে ছেলেবেলার একটা মারাত্মক ভুল অন্তত তার সংশোধন করা দরকার। নেহাত পক্ষে স্কুল ফাইনালটা পাশ না করলে ভদ্র সমাজে বাস করা যায় না। অতএব জয়ন্তকে আসতে হয়েছে। বিকম পাশ করে বেকার। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে লাইন দিয়েছে। 2টো কম্পিটিটিভ পরীক্ষাও দিয়েছে, কিন্তু এখনো কিছু সুবিধে হয়নি। 6 মাস ধরে একটা স্কুলে মাস্টারি হব হব করছে, কিন্তু ম্যানেজিং কমিটি নাকি এখনো মতিস্থির করতে পারেনি। অথচ এভাবে আর কতদিন চলে? মা বাবা পড়ে আছেন পাকিস্তানে, তাদের আনা দরকার। বেলেঘাটায় গ্রাম সুবাদে যে কাকা আছেন, তার বাসায় আর এমন করে মুখ থুবড়ে থাকা চলে না। আত্মসম্মানটা এখনো সম্পূর্ণ মুছে যায়নি বলে মধ্যে মধ্যে অসহ্য হয়ে ওঠে। টিউশন থেকে কিছু কিছু টাকা কাকিমার হাতে তুলে দেয়, কিন্তু তাতে তার মুখের মেঘ কাটে না। কাকা অবশ্য কিছু বলে না। নিরীহ নির্বিরোধ মানুষ, সংসারকে যথাসাধ্য পাশ কাটিয়েই চলতে চান। তাছাড়া সময় কোথায় তার? লোডিং ক্লিয়ারিংয়ের সামান্য চাকরি। সারাটা দিনই কাটে কয়লায় আর ধুলোয় বিষাক্ত চিতপুরের রেলওয়ে ইয়ার্ডে। সন্ধ্যাবেলায় কাস্তে কাস্তে বাসায় ফিরে আসেন। কাকিমা বলেন, একলা মানুষ, খাটতে খাটতে সারা হয়ে গেল। অথচ সবাই নিজের কথাই ভাবে, ওর দিকে কেউ ফিরেও তাকায় না। বাপের জন্য রুটি করতে করতে বিব্রত হয়ে ওঠে 18 বছরের মেয়ে কেয়া। বলে, আহ, কি করছো মা? শুনলে জয়ন্তদার কষ্ট হবে যে। কিন্তু জয়ন্তর এখন আর কষ্ট হয় না। নিজের কাছেই সে লজ্জায় সংকুচিত হয়ে থাকে।
টিউশনের সামান্য টাকার উপর নির্ভর করেই যে কোনো একটা ছোটখাটো মেসে গিয়ে উঠবে, সে কথাও ভেবেছে কয়েকবার। কিন্তু সেখানেও নিজেকে জড়িয়েছে জয়ন্ত কেয়ার সাথে। কেয়া কি করে যে হঠাৎ একদিন ধরা পড়ল মনের কাছে। সকালে চা দিতে এসে কেয়া একবার তাকালো এদিক ওদিক। না, মা কোথাও কাছাকাছি নেই। জানো জয়ন্তদা, সুখবর আছে। কিসের সুখবর? জয়ন্ত চোখ তুলল। খুশির ভঙ্গিতে কেয়া বললে, কাল বিকেলে আমাকে দেখতে আসবে। জয়ন্ত চমকে উঠল। একটু হলেই খানিকটা চা ছলকে পড়ত। কে দেখতে আসবে? শব্দ করে হেসে উঠল কেয়া। বললে, আকাশ থেকে পড়লে বুঝি? আমাকে যারা ঘরের বউ করে নিতে চায় তারাই আসবে। বন্ধু সেজে বর নিজেও আসতে পারে সঙ্গে। অনুষ্ঠানের কোনো ত্রুটি থাকবে না আশা করা যায়। জয়ন্ত অনুভব করল জিনিসটাকে খুব সহজভাবে সে নিতে পারছে না। তোমাকে পছন্দ হবে না, দেখে নিও। আমি কালো বলে? ঠিক তাই। কিন্তু আমার চোখ মুখ ভালো, গড়ন ভালো, চেহারায় লক্ষ্মীশ্রী আছে। কেয়া আবার হেসে উঠল। নিজেকেই সার্টিফিকেট দিচ্ছ বুঝি? যাচাই হতে চলেছি, জড় পদার্থ তো নই। বাবার যদি মুখে আটকায়, নিজের গুণ নিজেই কীর্তন করব। কি ভেবে জয়ন্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে কেয়ার মুখের দিকে তাকিয়ে রইল। কেয়া হাসছে, কিন্তু সে হাসি তার চোখে নেই। একরাশ গভীর কালো জলের মতো ছলছল করছে তারা দুটো। তবু তোমার আশা নেই? খুব আস্তে আস্তে বললে জয়ন্ত। চোখ থেকে জল ঝরল না বটে, কিন্তু মুহূর্তের মধ্যে বদলে গেল কেয়া। বর্ষা নামল না, তার ছায়া নামল। কেয়া বললে, নিজে তো কখনো তাকিয়েও দেখলে না, আর কারো পছন্দ হয় তাও বুঝি চাও না? আর তৎক্ষণাৎ নিজেকে চিনল জয়ন্ত। একটা দমকা হাওয়ায় পর্দাটা যেন সরে গেল সামনে থেকে। এই জন্যেই তো এতদিন এ বাড়ি ছেড়ে সে কিছুতেই চলে যেতে পারেনি। কেয়া একদিনে ঝড়ের মতো এসে দেখা দেয়নি তার কাছে। তিলে তিলে নিজেকে সঞ্চার করেছে জয়ন্তর মনে। নিঃশব্দে কখন সবখানি জায়গা জুড়ে বসেছে সে। কেয়াকে হারাবার একটুখানি সম্ভাবনাতেই সম্পূর্ণ জেগে উঠল জয়ন্ত। যন্ত্রণায় টনটন করে উঠল তার বুক। তাকিয়ে দেখল ঘর থেকে বেরিয়ে গেছে কেয়া। পরের দিনের ফাঁড়াটা অবশ্য কেটে গেল। কেয়ার কালো রং জয়ন্তকে রক্ষা করেছে এ যাত্রা। তাছাড়া কাকার বাসার চেহারা দেখেই পাত্রপক্ষের নাক যে সিঁটকে উঠেছিল, শেষ পর্যন্ত সে নাক আর সোজা হয়নি। কেয়া বাতিল। কিন্তু বারবার তো এমনভাবে চলবে না। কালো মেয়ের ভিতরেই হঠাৎ কেউ কৃষ্ণকলিকে আবিষ্কার করতে পারে একদিন। হঠাৎ জেদ চেপে গিয়ে কেউ বলে বসতে পারে, বাঙালি তো আর সাহেব নয়, কালো মেয়ে বলে কি তার বিয়ে হবে না? তাছাড়া ছেলে বেচে আমি টাকা নিতে চাইনি মশাই, আপনি বরং শাঁখা সিঁদুর দিয়েই সম্প্রদানের ব্যবস্থা করুন। আতঙ্কে পরপর কয়েক রাত জয়ন্তর ঘুম এলো না। কেয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললে, তোমার যদি একটা চাকরি বাকরি থাকতো তাহলেই তাহলেই কিন্তু ওই সামান্য বাধাটুকুই সমুদ্র দুস্তর। প্রায় 6 মাস চেষ্টা করেও কোনো কিনারা এখনো পর্যন্ত চোখে পড়ল না। শুধু রামপদর মুখের দিকে তাকিয়েই কখনো কখনো বুকের ভিতরে দূর দূর করতে থাকে দুরাশা। 3-3টে মেশিন টুলস কারখানার মালিক। কোনো মতে যদি একবার স্কুল ফাইনাল তরিয়ে দিতে পারে, তবে কৃতজ্ঞতার খাতিরেও হয়তো তার একটা গতি করে দিতে পারে রামপদ, ইচ্ছে করলেই। কিন্তু পরীক্ষা পাশ করার যতটা শখ আছে, ততটা উদ্যম রামপদর নেই। 2 লাইন ইংরেজি লিখতেই তাকে 2বার গোল বারান্দা ঘুরে আসতে হয়। সে ইংরেজিতেও 4টে ভুল,
দুটো বানানে, দুটো কনস্ট্রাকশনে। ঘাড় চুলকে রামপদ বলে, হে হে, কি জানেন, বুড়ো বয়সে আর, কিন্তু পরীক্ষাটা তো আপনাকেই দিতে হবে। সে তো বটেই, রামপদ সায় দেয়। চেষ্টা তো সাধ্যমতোই করছি। সে চেষ্টার খুব বেশি লক্ষণ অবশ্য দেখা যায় না। এই তো প্রায় 1 ঘন্টা হলো জয়ন্ত এসেছে, কিন্তু এখনো পর্যন্ত রামপদর দেখা নেই। চা আর খাবার যথা নিয়মেই এসেছে, সেগুলো শেষ করে চুপচাপ বসে আছে জয়ন্ত। সামনে উঠোনে একটা বিরাট কাকাতুয়া দাঁড়ের ওপর বসে সমানে চিৎকার করছে। অমন একটা কর্কশ কণ্ঠ বিভৎস পাখি পুষে কি লাভ হয়? জয়ন্ত দার্শনিকের মতো সেই কথাটাই ভাবতে লাগল। উঠোনের আর একদিকে দুটো প্রকাণ্ড গরু এক মনে জাবনা খাচ্ছে। অনেকটা করে দুধ দেয় নিশ্চয়ই। কানের কাছে হঠাৎ একটা দানবিক আর্তনাদ। জয়ন্ত প্রায় আঁতকে উঠল। জাবনা খাওয়া গরু দুটোর মতোই পরিতৃপ্ত ভঙ্গিতে পান চিবোতে চিবোতে ঘরে ঢুকেছে রামপদ। তার কোলে বছরখানেকের প্রায় গোলাকার একটি শিশু। আকাশ জোড়া হাঁ মেলে সে চিৎকার জুড়েছে। রামপদ অপ্রতিভ হয়ে বললে, কি করা যায় স্যার, আমাকে কিছুতেই ছাড়ছে না, তাই সঙ্গে করেই নিয়ে এলুম। নে বাপু, থাম এখন, মাথা ধরে গেল। বলেই রামপদ তাকে টেবিলের উপর বসিয়ে দিলে। আর বসানোর সঙ্গে সঙ্গেই রামপদর বংশধর দ্বিগুণ জোরে প্রতিবাদ করে উঠল। জয়ন্ত হা হা করে পাঠ সংকলনটা সরিয়ে নিলে ছেলেটার আক্রোশ ধরা মুঠো থেকে। আপনি বরং ওকে শান্ত করেই আসুন। হ্যাঁ স্যার, তাই যাচ্ছি। রামপদ আবার ছেলেটাকে তুলে নিলে টেবিল থেকে। পড়াশুনো করব কি স্যার, এই হারাম, বলেই জিভ কেটে সামলে নিলে। এই এদের জ্বালায় কি মাথা ঠান্ডা রাখবার জো আছে? পাগল করে দিলে। এই চুপ চুপ, দেখছিস কেমন সুন্দর কাকাতুয়া? উফ, গলার আওয়াজ তো নয়, যেন কামান দাগছে। লালু, লালু, লক্ষ্মী ছেলে, দেখো কেমন এরোপ্লেন যাচ্ছে, দেখো দেখো, ওই যে। কল্পিত একটা এরোপ্লেন দেখাতে দেখাতে রামপদ সপুত্র অন্তর্হিত হল। দূর থেকে ছেলেটার সিংহনাদ ভেসে আসতে লাগলো একটানা। জয়ন্ত আবার বসে রইল চুপ করে। কেয়ার কথা মনে পড়ছিল। বাবা আর খরচ চালাতে পারল না, নইলে আমি এবারে বিয়ে পড়তুম। তুমি যদি আমাকে একটু সময় করে পড়াতে জয়ন্তদা, তাহলে ঠিক 1 বছর খেটে আমি স্কুল ফাইনাল পাশ করে যেতুম। কিন্তু সময় কই জয়ন্তর? দুবেলা টিউশন না করলে কাকিমার মুখের মেঘ কাটে না। পাকিস্তানে বাবা মা পড়ে আছেন, তাঁদের কলকাতায় আনা দরকার। কেয়াকে পড়ানোর মতো বাড়তি সময় সে পাবে কোথায়? কাকাতুয়াটা আবার উৎকট চিৎকার ছাড়ছে, আর দাঁড়টায় নানা বিচিত্র ভঙ্গিতে দুলছে সার্কাসের ক্লাউনের মতো। কার গলায় জোর বেশি, ছেলেটার না ওই পাখিটার? লেখাপড়ায় আমি খারাপ ছিলুম না জয়ন্তদা, ঠিক ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারতুম, কেয়া বলেছিল। জয়ন্ত একটা নিঃশ্বাস ফেলল। সব হতে পারে, রামপদ একটু ইচ্ছে করলেই হয়, কিন্তু তার আগে পরীক্ষায় তাকে তরিয়ে দেওয়া দরকার। সে কাজটা আপাতত এভারেস্ট ডিঙানোর চাইতে সহজ বলে মনে হচ্ছে না। জয়ন্ত তাকিয়ে দেখল গরু দুটো নিশ্চিন্তে জাবর কাটছে। রামপদও কেবল পৃথিবীর যা কিছু দুশ্চিন্তার ভার তারই মাথার উপরে চেপে বসে আছে যেন। জয়ন্ত আবার নিঃশ্বাস ফেলল। রামপদর ইংরেজি কম্পোজিশনের খাতা খোলা আছে চোখের সামনেই। বেশ বড় বড় অক্ষরে পড়া যাচ্ছে, হি ইজ থটিং। থটিং? মোটা টাকার মায়া এরপরে আর জয়ন্তকে এখানে বাঁধতে পারত না। চাকুরির আশা ছেড়েই সে ঊর্ধ্বশ্বাসে রাস্তায় ছুটে বেরোত। যেচে সে পাগল হতে চায় না,
কিন্তু যেদিন থেকে কেয়াকে দেখতে আসা শুরু হয়েছে সেদিন থেকেই জয়ন্ত মরিয়া হয়ে কোমর বেঁধেছে। কোনো বিভীষিকাকেই তার আর ভয় নেই। রামপদ ফিরে এলো, মুখে সেই পোড়া সিগারেটের গন্ধ। গা গুলিয়ে উঠল জয়ন্তর। বিয়ে থা করেননি? খাসা আছেন স্যার, সংসার করা কি যে ঝামেলা। রামপদকে আধ্যাত্মিক মনে হলো। আমারও স্যার এসব জালে জড়ানোর ইচ্ছে ছিলই না, কেবল বাবার জন্যেই। উদাস দৃষ্টিতে রামপদ গরু দুটোর দিকে তাকিয়ে রইল। অধৈর্য হয়ে জয়ন্ত বললে, ইতিহাসের যে দুটো কোশ্চেন লিখতে বলেছিলুম লিখেছেন? রামপদ বিমর্ষ হয়ে বললে, সময় আর পেলুম কই, কাল আবার সকলকে নিয়ে থিয়েটারে। বলতে বলতে আবার জিভ কাটল। মানে এমন কাজ পড়ে গেল যে কি বলবো। ঠিক কথা, বলবার কিছুই নেই। দাঁতে দাঁত চেপে জয়ন্ত বললে, আপনার পরীক্ষার কিন্তু 1 মাস বাকি। সেসব ভুলিনি স্যার, ওদিকে ঠিক আছে। কালীঘাটে পুজো দিচ্ছি প্রত্যেক শনিবার। রামপদ একটা হাই তুলল। কিন্তু শরীরটা আবার সবসময় ভালোও যায় না। এই দেখুন না, কাল রাতে ঘুমটা সুবিধে হয়নি, গাটা ম্যাজ ম্যাজ করছে। জয়ন্ত উঠে দাঁড়ালো। রামপদর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, তাহলে আজ থাক। রামপদ ক্ষুণ্ণভাবে মাথা নাড়ল। হ্যাঁ স্যার, আজ থাক। শরীরটা বেচাল হলে পড়ায়ও আর মন বসবে না। কাল সময় মতোই আসছেন তো? দরজার গোড়ায় মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ল জয়ন্ত। বললে, আসব। পথে বেরিয়ে অসহ্য তিক্ততায় জয়ন্তর মনে হলো, কালও তাকে এ বাড়িতেই আসতে হবে। লাল পেন্সিল দিয়ে সংশোধন করতে হবে অবিশ্বাস্য ইংরাজি। রামপদর ঘোলা ঘোলা অর্থহীন চোখের দিকে না তাকিয়েও সামনে অঙ্ক কষতে হবে একটার পর একটা। পোড়া সিগারেটের কটু গন্ধে বমি আসতে চাইলেও সে কথা কোনো মতেই বলা যাবে না। আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে বুকের নাড়ি ছিঁড়ে যাওয়া প্রত্যাশায়। অথচ রামপদ কোনো দিন পাশ করতে পারবে না। কেয়াকে পড়ানো যেত, কিন্তু মাসে মাসে 50 টাকা দিয়ে প্রাইভেট টিউটর রাখবার শক্তি নেই কেয়ার। অন্তত এইখানেই জয়ন্ত যা কিছু দুর্লভ। বিকেল থেকে বৃষ্টি নেমেছে একটানা। সন্ধ্যা হয়ে গেছে, এখনো থামবার কোনো লক্ষণ নেই। আজ রবিবার, জয়ন্তরও তাড়া নেই কিছু। একটা কাঠের টুল নিয়ে জানালার কাছে চুপ করে বসেছিল। গ্যাস জ্বলেছে রাস্তায়। সামনের খানিকটা বৃষ্টির ঝাপটায় আবছা আলোতে অদ্ভুত দেখাচ্ছে। বড় বড় মোষগুলোকে প্রাগৈতিহাসিক জন্তুর মতো মনে হচ্ছে এখন। পথের ওপর দিয়ে খালের মতো হয়ে ঘোলা জলে স্রোত বইছে। তা থেকে চারদিকে ছড়াচ্ছে খাটালের দুর্গন্ধ। মশা তাড়াবার জন্যে মোষের ল্যাজ উঠছে পড়ছে। আলো অন্ধকারে এক একটা সাপের ফনা দুলে উঠছে যেন। রামপদর সেই নিথর নিটল গরু দুটোকে মনে পড়ল। রামপদকেও। বাইরের এই কদর্য বৃষ্টির দিকে চোখ মেলে কি অসম্ভব দুরাশার স্বপ্ন দেখছে জয়ন্ত। এই একতলা বাড়িতে ক্লিয়ারিং এজেন্টের এই দিন কর্মচারীর দিনতম সংসারে সম্মুখের খাটালটার ওই উগ্র দুর্গন্ধের মধ্যেও স্বপ্ন দেখছে জয়ন্ত। দেশে লাখটিয়ার খালের ধারে ঘন জঙ্গলের মধ্যে এখন এমনিভাবেই বৃষ্টি পড়ছে। কালো কাজল ছায়ার আড়ালে কেয়া ফুল ফুটেছে। বুকের ভিতরে কেয়া কাটার বিষাক্ত যন্ত্রণা সহ্য করেও কালকে উঠে জড়িয়ে আছে গাছের সঙ্গে। কেয়া গন্ধের নেশায় তার সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে গিয়েছে। টপ করে এক ফোঁটা জল পড়ল জয়ন্তর কপালে। স্বপ্নভঙ্গ। একটু বেশি বৃষ্টি হলেই এই পুরনো বাড়ির ছাদ দিয়ে জল চুইয়ে পড়ে।
জয়ন্ত শিথিল ক্লান্তিতে উঠে দাঁড়ালো। টুলটাকে একটুখানি সরিয়ে নিলে একপাশে। এক রাশ তীব্র উচ্ছ্বসিত আলো এসে আঘাত করল চোখে। কেয়া চা নিয়ে এসেছে ঘরে, লাইটটা জ্বেলে দিয়েছে। অন্ধকারে চুপ করে বসে আছো যে জয়ন্তদা? চায়ের পেয়ালাটা নিয়ে জয়ন্ত হাসল, বললে, দেশের কথা ভাবছিলুম। কেয়া এসে জানালার রেলিং ধরে দাঁড়ালো। পথের ওপর ঘোলা জলের স্রোতটা লক্ষ্য করল খানিকক্ষণ। তারপর দৃষ্টিটা ছড়িয়ে দিলে আকাশের দিকে। সেখানে ঘন কালো মেঘের উপর রেলওয়ে সাইডিংয়ের ধোঁয়া কতগুলো ভৌতিক ছায়ামূর্তির মতো কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সত্যি, দেশে আর ফেরা যাবে না, তাই না? জয়ন্ত জবাব দিল না। জবাব তার জানা নেই। চায়ে একটা চুমুক দিয়েই আর একটু পরে জয়ন্ত বললে, ভাবছিলুম দেশে এখন কেয়া ফুল ফুটেছে। বলেই জয়ন্ত আবার হাসল। তার মনে হলো কথাটা খুব সুন্দর করে বলা হয়েছে, কেয়ার ভালো লাগবে। দুটো নিবিড় বিষণ্ণ চোখ জয়ন্তর দিকে ঘুরে এলো। কেয়া ফুল এবার ঝরে যাবে জয়ন্তদা, এত বৃষ্টি তার সইবে না। জয়ন্তর মনের লঘুতা মিলিয়ে গেল। কি হয়েছে কেয়া? একটা কোনো গোলমাল হবে জয়ন্তদা, বাবা বাড়িতে বিপদ ডেকে আনছে। চকিত হয়ে জয়ন্ত বললে, তার মানে? কালকে রাত্রে কাগজ পোড়ার গন্ধে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেয়ার স্বর ভারী হয়ে এলো। ভাবলুম রান্নাঘরে কি কোথাও আগুন টাগুন ধরেছে। এসে দেখি বাবা চোরের মতো বসে বসে কি সব কাগজপত্র পুড়িয়ে ফেলছে। বললুম, এত রাতে তুমি এ কি করছো? কি পোড়াচ্ছ ও সমস্ত? বাবা ধমক দিয়ে বললে, অত খবরে কি হবে, তুই যা, ঘুমোগে। জয়ন্ত চাটা শেষ করল। আশ্চর্য, তবু তার মনে হচ্ছিল গলার ভিতর শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। কেয়া বললে, বাবার চোখ দুটো জ্বলছিল জয়ন্তদা, আর কাগজের আগুনে কি যে ভয়ঙ্কর দেখাচ্ছিল মুখখানা। বাবার অমন বিশ্রী চেহারা এর আগে আমি কখনো দেখিনি। তুমি যা ভাবছ হয়তো তেমন কিছুই নয়। জয়ন্ত নিরুদ্যমভাবে কেয়াকে উৎসাহ দিতে চাইল। আমার 18 বছর বয়স হয়েছে জয়ন্তদা, ছেলে মানুষ নই। কেয়া আবার আকাশের ছাই মূর্তির শোভাযাত্রার দিকে তাকালো। এখন আমার মনে হচ্ছে কিছুদিন থেকেই বাবার হালচাল একটু অন্যরকম। থেকে থেকে কেমন করে চেয়ে থাকে, অনেক রাতে বাড়ি ফিরে খুব সাবধানে কড়া নাড়ে, মার সঙ্গে ফিসফিস করে কথা বলে। বাবা নিশ্চয়ই কোনো অন্যায় করেছে জয়ন্তদা। এইমাত্র চা খেলেও গলা মুখ সমস্ত শুকিয়ে আছে। জয়ন্ত ঠোঁট চেটে বললে, কিন্তু কাকাবাবু তো যেমনি নিরীহ তেমনি ভীরু। কোনো অন্যায় কি তিনি করতে পারেন? তার কি সে সাহস আছে কেয়া? ছাদ চুঁইয়ে কয়েক ফোঁটা জল পড়েছে কেয়ার মাথায়, চিকমিক করছে এক রাশ রেণুর মতো। সেই রেণুগুলো এবার কেয়ার চোখে এসেও জমেছে মনে হলো। বাবা কি করবে? মাই টাকা টাকা করে বাবাকে পাগল করে তুলেছে। কেয়া চোখ মুছে বললে, জানো জয়ন্তদা, মার জন্যেই বাবা জীবনে শান্তি পেল না কোনোদিন। এবারেও জয়ন্তর কিছু বলবার ছিল না। কেবল কোথা থেকে একটা শীতল আতঙ্ক তার বুকের মধ্যে ঘনিয়ে উঠতে লাগল। মা বরাবরই লোভী আর স্বার্থপর, অভাবে আরও নিচে নেমেছে, কিন্তু কেবল নিজেই নামেনি, সেই সঙ্গে বাবাকেও টেনে নামাচ্ছে।
আমার কি মনে হয় জানো, আমারও বোধ হয় খুব দেরি নেই। কাগজে দেখেছি মেয়েরাও আজকাল অভাবের তাড়নায় ট্রামে বাসে পকেট কাটতে আরম্ভ করেছে। হয়তো আমিও একদিন। পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল জয়ন্তর। একটা বিষক্রিয়া যেন বিদ্যুতের মতো ছুটে গেল রক্তে। পরক্ষণেই কেয়ার শীর্ণ অথচ আশ্চর্য সুকুমার একখানা হাত চলে এলো জয়ন্তর হাতে। এর মধ্যে কেউ তৈরি ছিল না, কেয়াও নয়, জয়ন্তও নয়। কোনো ভরসা নেই, কোনো জোর নেই। তবু গভীর প্রত্যয়ে জয়ন্ত বললে, কিছু ভেবো না কেয়া, কিছু ভেবো না, আমি আছি। আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কেয়া। কাকিমা ডাকছিলেন রান্নাঘর থেকে। জয়ন্ত চেয়ে রইল বাইরের দিকে। দুর্গন্ধ ঘোলা জলের স্রোত বয়ে চলেছে, কোনো একটা জীবনের সংকেত। খাটালের আলো অন্ধকারে মোষগুলোকে দেখাচ্ছে কয়েকটা প্রাগৈতিহাসিক জন্তুর মতো, আর একটা দুর্বোধ্য প্রতীক। কোনো অর্থ কোথাও আছে, অথচ স্পষ্ট করে ধরা যায় না। আসল কথাটা রামপদ ভাঙল পরীক্ষার দুদিন আগে, বার তিনেক গোল বারান্দায় ঘুরে আসবার পর। পোড়া সিগারেটের গন্ধে জয়ন্তর স্নায়ুগুলো যখন প্রায় বিপর্যস্ত হয়ে এসেছে, সেই সময়। প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারল না, এমনকি সামনে রামপদ দাঁড়িয়ে আছে কিনা তাও বুঝতে পারল না। তার মনে হলো উঠোন থেকে একটা গরু জাবর কাটতে কাটতে এই দোতলার বারান্দায় উঠে এলো কি করে। রামপদ পান চিবোচ্ছিল আর ভরসা পেয়ে বলে যাচ্ছিল, আইডেন্টিটির ব্যাপারটাও ম্যানেজ। এইবার নড়ে উঠল জয়ন্ত। হ্যাঁ? একটা আচমকা ধাক্কা লেগে থমকে গেল রামপদ। চোয়াল ঝুলে পড়ল তার। পরীক্ষার ভাবনায় কি মাথা খারাপ হয়েছে আপনার? আবার তীক্ষ্ণ গলায় জয়ন্ত প্রশ্ন করল। রামপদ বুঝতে পারল পাথরে এসে ঠেকেছে, এখান থেকে আর এক পাও এগোতে পারবে না। সঙ্গে সঙ্গে আশ্চর্য কৌশলে রামপদ বদলে ফেলল মুখের চেহারা। তারাপদ মল্লিকের ছেলে, রক্তে নির্ভুল উত্তরাধিকার। এখনো ইংরেজিতে সে থটিং লেখে, কিন্তু ৩-৪টে মেশিন টুলস কারখানার সে মালিক। অকৃত্রিম কৌতুকে রামপদ হেসে ফেলল। আপনি কি সত্যি ভাবছিলেন স্যার? আমি কিন্তু ঠাট্টা করছিলুম। ঠাট্টা? জয়ন্ত স্থির দৃষ্টিতে রামপদর মুখের দিকে চাইল। রামপদ এখনো হাসছে, অস্বাভাবিক চেষ্টায় মুখের পেশিগুলোকে টেনে হাসিটা ধরে রাখবার চেষ্টা করছে। কিন্তু ৩ মাস পরে এই প্রথম দেখল রামপদর গোঁফজোড়া অদ্ভুতভাবে পাকানো, ঠিক কাকড়া বিছের লেজের মতো দেখতে। জয়ন্ত বললে, পরশু আপনার পরীক্ষা আরম্ভ। এ সময় এই ধরনের হিউমার বন্ধ রাখলেই ভালো হয়। সে তো বটেই স্যার, সে তো বটেই। রামপদ আস্তে আস্তে মাথা নাড়ল। এখন খুব সিরিয়াসলি পড়া দরকার। তারপরে বইটা খুলে সামনে এগিয়ে দিয়ে বললে, এই কবিতাটা স্যার এখনো বুঝতে পারছি না, যদি একটুখানি। জয়ন্ত বাসায় ফিরল অনেক দেরিতে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল গড়ের মাঠে। ময়দানের ভিতরে অনেকখানি এগিয়ে প্রথম বৃষ্টিতে রোমাঞ্চিত একরাশ ঘন ঘাসের উপর বসেছিল অনেকক্ষণ। আকাশে ছায়া রৌদ্র দুলছিল। সামনের গাছগুলোতে কাকেরা বর্ষার নীড় বাঁধছিল। গঙ্গার হাওয়া আর জাহাজের গম্ভীর ডাক আসছিল। চৌরঙ্গীর ট্রাফিক থেকে অনেক দূরে বসে জয়ন্ত স্বপ্ন দেখছিল। লাখুটিয়ার খালের উপর শোলা আর বেতের বন নুয়ে পড়েছে। বুনো গাছের কচি পাতা খেয়ে চলেছে প্রজাপতির শোঁয়া, আর ভিজে মাটির নীল কাজল ছায়ার ভিতরে কেয়ার গুচ্ছ গন্ধের আনন্দে চঞ্চল হয়ে উঠেছে।
রামপদর মুখটা মনের উপর ভেসে উঠল। তারপর কাকড়া বিছের ল্যাজের মতো তার গোঁফ জোড়া, দুপাশে অদ্ভুত ভঙ্গিতে পাকানো। জয়ন্ত চকিতেই নিজের ভিতরে খানিকটা বিষাক্ত যন্ত্রণা অনুভব করল। ছটফট করে উঠে দাঁড়িয়ে দেখল হাতের ঘড়িতে 11:30 বেজেছে। ফিরল যখন 12টা পেরিয়ে গিয়েছে। বাসার সামনে একটা ছোট জটলা, ভিতর থেকে কাকিমার আর্তনাদ ভেসে আসছে। হৃৎপিণ্ডে ঘা পড়ল জয়ন্তর। দেওয়ালে মাথা ঠুকতে চেষ্টা করছেন কাকিমা। 2-3 জন প্রতিবেশিনী তাকে ঠেকিয়ে রাখছে জোর করে। বারান্দার কাঠের খুঁটিতে হেলান দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেয়া। জয়ন্তকে দেখে কাকিমার স্বর আকাশে গিয়ে উঠল। দাঁড়িয়ে কি দেখছিস রে জয়ন্ত? ওরে, আমার সর্বনাশ হয়েছে রে। ওরে, ওকে ছাড়িয়ে আন রে, নইলে আমি দেওয়ালে মাথা ঠুকে মরব রে। মাথা যে অনেকক্ষণ ধরেই ঠুকছেন তাতে সন্দেহ নেই। কপালের অনেকখানি ফুলে আছে বলের মতো গোল হয়ে, তাতে চুনের আর রক্তের দাগ। রক্ষাচণ্ডীর মতো চুলগুলো খুলে পড়েছে। ভয়ঙ্কর দেখাচ্ছে কাকিমাকে। কেয়া তীক্ষ্ণ হাসি হাসল। কেয়া কাটার যন্ত্রণা জ্বলছিল তার হাসিতে। বাবাকে পুলিশে নিয়ে গেছে জয়ন্তদা। বাবা চুরি করেছিল। রামপদর কথা শুনে যেমন হয়েছিল এখন ঠিক সেই রকম মনে হলো। সামনে কেয়া কোথাও নেই। একটা সাপের ফনা দুলছে। লাখুটিয়ার খালের ধারে কেয়া বনের ভিতরে যে কালকেউটেরা জড়িয়ে পড়ে থাকে। কেয়া আবার বললে, উকিলের কাছে গিয়েছিলুম। নগদ 100-5 টাকা ছাড়া কেউ জামিন হতে চায় না। ক্লিয়ারিং এজেন্টের একজন সামান্য কেরানিকে কেউ বিশ্বাস করে না জয়ন্তদা। কাকিমা সমানে কেঁদে চলেছেন, বিচিত্র সুরে, ইনিয়ে বিনিয়ে। জয়ন্তর ঠোঁট দুটো নিঃশব্দে নড়ে উঠল কয়েকবার। বাবাকে বাঁচাতে গেলে এখন আমাকেও কোথাও চুরি করতে বেরোতে হয় জয়ন্তদা, অথবা আরও কোনো অধঃপাতের পথ খুঁজতে হয়। জয়ন্তর মুখের সামনে কালকেউটে দুলতে লাগল। চাপা হাসির আওয়াজটা শোনালো সাপের শীষের মতো। তোমার অভিশাপেই আমার বিয়ে হলো না। এখন কোন দাম দিয়ে বাবাকে আমি জেল থেকে ফিরিয়ে আনব? আর দাঁড়ানো চলে না। এরপরে কেয়াকে আঘাত করে বসতে পারে জয়ন্ত। আমি আসছি, এই বলেই ছুটে বেরিয়ে গেল এই নরক থেকে। মস্তিষ্কের প্রতিটি কোষে তার আগুন জ্বলছিল। বেপরোয়া হয়ে রামপদ তখন একটা সংস্কৃত ট্রান্সলেশন করবার চেষ্টা করছিল। চমকে উঠে দাঁড়ালো। হাতে সিগারেটটা টুপ করে খসে পড়ল কার্পেটের ওপর। সেই অবস্থাতেও জয়ন্ত দেখল অপরিচ্ছন্ন বড় বড় অক্ষরে রামপদ লিখেছে, ঈশ্বরস্য লীলা ক্ষুদ্রং নরং কি উপায়ে জানিষ্যতি। তটস্থ হয়ে রামপদ বললে, এই অসময়ে কি মনে করে স্যার? বসুন বসুন। জয়ন্ত বসল না। রামপদর খাতার দিকে চোখ রেখে প্রায় বোবা গলায় বলল, তখন ও কথাটা কি সত্যি ঠাট্টা করে বলেছিলেন আপনি? তারাপদ মল্লিকের ছেলে রামপদ মল্লিক হাসল। মুখের পেশির সঙ্গে সঙ্গে গোঁফের প্রান্ত দুটোও দুলে গেল তার। রামপদ বললে, বসুন স্যার, স্থির হয়ে বসুন। ওরে, স্যারের জন্যে বরফ দিয়ে 1 গ্লাস ঘোলের শরবত নিয়ে আয় তো। তারপর 2টো টেলিফোন, একটা উকিলকে, একটা ক্লিয়ারিং এজেন্টের অফিসে। হ্যাঁ হ্যাঁ, আমি রামপদ মল্লিক বলছি। আমি ইন্টারেস্টেড। টাকা নিয়ে মিটিয়ে ফেলুন। ধন্যবাদ। তার উপরে একটা মোটা অঙ্কের টাকার চেক। তারাপদর হাতের লেখা যতই খারাপ হোক, চেকের সই তার দেখবার মতো। পরীক্ষা আরম্ভ হওয়ার 1/2 ঘন্টা পরে ইনভিজিলেটর একেবারে সামনে এসে দাঁড়ালেন।
প্রথম থেকেই আশেপাশে ঘুরঘুর করছিলেন ভদ্রলোক। একটু উঠতে হচ্ছে আপনাকে। স্প্রিং টেপা পুতুলের মতো উঠে পড়ল রামপদ মল্লিক তৎক্ষণাৎ, যেন এর জন্যেই সে অপেক্ষা করছিল। ইনভিজিলেটরের স্বরে সকৌতুক সহানুভূতি। কেন আর কষ্ট পাচ্ছেন? না, আর কষ্ট পাওয়ার দরকার নেই। কাগজে কলম থেমে গিয়েছে ছেলেদের। পরীক্ষার হল নিশিরাত্রের কবরখানার মতো নিস্তব্ধ। কারো একটা নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। এবার তাহলে আপনাকে অফিসে আসতে হচ্ছে, অন্তরঙ্গ ভঙ্গিতে বললেন ইনভিজিলেটর। শক্ত হাতের চাপ পড়ল জয়ন্তর কাঁধে। হল থেকে বেরিয়ে চলল জয়ন্ত, আর 50 জোড়া চোখ বোবা আতঙ্কে অনুসরণ করতে লাগলো তাকে। তারা যেন কোনো হত্যাকারীকে দেখছে। জয়ন্ত জানে অফিস থেকে তাকে পুলিশে হ্যান্ডওভারও করা হবে, সেখান থেকে থানার হাজতে। কাঁধের ওপর কয়েকটা কঠিন আঙুলের নিষ্ঠুর চাপ অনুভব করতে করতে জয়ন্ত ভাবল, তার জামিনের ব্যবস্থা করবে কে? রামপদ না কেয়া? ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমে এসেছে। এমনই বর্ষাতেই লাখুটিয়ার খালের ধারে নীল কাজল ছায়ার আড়ালে কেয়া ফুল ফোটে।